আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমার সাথে প্রথম ক্লাসটা হবে ব্লাডের উপর। তো ব্লাডের শুরু থেকে আমরা চেষ্টা করব আজকে 1 ঘন্টার মধ্যে তোমাদের রক্তের কোষগুলা থেকে শুরু করে রক্ততঞ্চন পর্যন্ত শেষ করতে। আর যদি এর সময়ের মধ্যে আরও একটু পারি তাহলে আমি সামনের দিকে আরেকটু আগাবো, লসিকা পর্যন্ত যাব। আচ্ছা, তাইলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আসো, আমরা যেটা নিয়ে পড়তেছি সেটা হচ্ছে ব্লাড। ব্লাড জিনিসটা কি? ব্লাডটা হচ্ছে একটা তরল যোজক কলা। ব্লাডটা কি ভাইয়া? একটা তরল যোজক কলা। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে তরল যোজক কলা জিনিসটা কি, আর কলাটাই বা কত প্রকারের আছে। তোমরা তো জানো, ক্লাস 9-10 তোমরা পড়ে আসছিলা যে যোজক কলা বা কানেকটিভ টিস্যু ছাড়াও আমাদের বডিতে আরও 3 ধরনের টিস্যু থাকে। 3টা টিস্যু কি? একটা হচ্ছে তোমার এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। একটা কি? আবরণী কলা, যেটা আমাদের বডিতে আবরণ তৈরি করে। যেমন আমাদের বডির বাইরের যে আবরণ সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? ত্বক। আর আমাদের বডির ভেতরের যে আবরণ, যেমন ধরো যে উপরের দিকেরটাকে আমরা ত্বক বলতেছি, কিন্তু মুখের ভিতরে যে আবরণটা, পেটের নাড়িভুঁড়ির ভিতরে যে আবরণটা, এই আবরণকে বলতেছি আমরা মিউকোসা। তার মানে কি? ত্বক এবং মিউকোসাল সারফেসের যেটা, সেগুলো হচ্ছে আবরণী কলার মধ্যে পড়ে। এরপরে আসি আমরা যোজক কলা। যোজক কলাটাকে বাদ দিয়ে রাখতেছি। তারপরে পড়বো আমরা স্নায়ুকলা, আরেকটা হচ্ছে পেশিকলা। পেশিকলার মধ্যে আমাদের বডিতে কী কী জিনিস আছে দেখো। আমাদের বাইসেপস, ট্রাইসেপস, যতগুলো মাসেল আছে সবগুলো পেশিকলার মধ্যে পড়ে। স্নায়ুকলা কোনগুলা? যেগুলো নার্ভ, সেগুলো হচ্ছে স্নায়ুকলা। ব্রেন, স্পাইনাল কর্ড, সেইখান থেকে অ্যারাইজ করা নার্ভগুলোকে বলতেছি আমরা স্নায়ুকলা। তাহলে এইগুলা বাদে যা যা থাকতেছে আমাদের বডিতে, সেগুলো হচ্ছে কি? আমাদের যোজক কলা। তো যোজক কলা যদি আমরা দেখি, যোজক কলা শুধুমাত্র আমাদের রক্তই না, আমাদের হাড়, তারপরে হাড়ের সাথে মাসেল লাগানো থাকবে, সেটার নাম কি? টেন্ডন। একটা হাড় আরেকটা হাড়ের সাথে জোড়া লাগবে, সেটার নাম কি? লিগামেন্ট। রক্তের মতন আরও একটা জিনিস আছে, তার নাম কি? লসিকা। বুঝছো? এই জিনিসগুলাকে বলতেছি আমরা যোজক কলা। তাহলে যোজক কলা কি আমরা বুঝছি। এখন আমরা আসি আমাদের বডিতে ব্লাডের অ্যামাউন্ট কত। আমরা জানি যে আমাদের বডিতে ব্লাড থাকে বডির মোট ওজনের 8%। তো যদি আমার ওজনটা হয় 70 কেজি, তাহলে আমার বডিতে ব্লাড কতটুকু থাকবে বলো তো? আমাদের বডিতে থাকবে 70-এর 8%। 70-এর 8% কত হয়? 27-56। সেখানে 10 দিয়ে ভাগ করে দাও, 5.6 লিটার। বইতে লেখা আছে কত? 5 থেকে 6 লিটারের মতন ব্লাড আমাদের বডিতে থাকে অ্যাভারেজে। এখন এই যে আমাদের যে ব্লাডটা আছে, 5 থেকে 6 লিটার ব্লাড, এই ব্লাডের মধ্যে কি কি জিনিস থাকে? ব্লাডের মধ্যে যদি আমরা দেখি তাহলে 2টা জিনিস থাকে। ব্লাডের মধ্যে কয়টা জিনিস থাকে ভাইয়া? 2টা। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। একটা কি ভাইয়া? রক্তরস, অথবা যেটাকে আমরা ইংলিশে বলতেছি কি? প্লাজমা। আরেকটা হচ্ছে রক্তকণিকা, যেগুলা ব্লাডের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, রক্তরসের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। আরেকটা কি? রক্তকণিকা। রক্তকণিকা বলতে রক্তের যেই কোষ। আগে তোমরা খ নাম্বারের জন্য পড়তা যে রক্ত কোষগুলাকে রক্তকণিকা কেন বলা হয়, ওটা এখন আমাদের আলোচনার বিষয় না। এখন আমরা আসো যে রক্তকণিকাগুলা কি কি আছে। রক্তকণিকাগুলা আরবিসি বা রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট, দেন আছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, দেন আছে কি? প্ল্যাটলেট। এখন এই যে আমরা ব্লাড থেকে প্লাজমা আর রক্তকণিকা, এই দুটাকে আলাদা যে করলাম, এই দুটো আলাদা করলাম কোন প্রসেসের মাধ্যমে? এই দুটো আলাদা করলাম আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে
আমরা এই দুইটাকে আলাদা করলাম। যখন আলাদা করলাম তখন আমরা একটা মেশিন নিয়েছিলাম। তখন আমরা ধরো কি এমন একটা মেশিন নিয়েছিলাম যেই মেশিনে কী করা হতো, যেই মেশিন হচ্ছে এরকম করে ঘোরে, সবসময় এরকম করে ঘোরে, মিনিটে 3000 বার বা 4000 বার, মানে 3000-4000 RPM-এ সেটা ঘুরতে থাকে। যখন ও ঘুরতেছে ওর ভিতরে আমি একটা টেস্ট টিউব দিলাম। আমি একটা টেস্ট টিউব না, আমি অ্যাকচুয়ালি দুইটা টেস্ট টিউব দেবো। একটা টেস্ট টিউবে ব্লাড নেব, দুইটা টেস্ট টিউবে আমরা ব্লাড নিতে পারি। দুইটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে ওটা কাউন্টার ব্যালেন্স করে ঘুরতে থাকবে। ঘোরার কারণে নিচের দিকে আরবিসিগুলো প্রিসিপিটেট হবে, নিচের দিকে আরবিসিগুলো জমা হবে, তার উপরে তার থেকে পাতলা যেই জিনিসগুলো মানে WBC সেইগুলো জমা হবে, তার উপরের দিকে আরেকটু পাতলা মানে প্লেটলেটগুলো জমা হবে, তার উপরের দিকে ফ্লুইডটা মানে প্লাজমাটা আমাদের জমা হয়ে যাবে। তো আমরা যখন এই সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আলাদা করলাম তখন আমাদের রক্তরস আর রক্তকণিকাগুলো আলাদা হয়ে গেল। এখন আমাদের রক্তকণিকার মধ্যে আমরা কি বললাম যে আরবিসির পরিমাণটা সবচেয়ে বেশি, WBCর পরিমাণ তার চেয়ে একটু কম, মানে যদি আমি ভলিউমের দিক দিয়ে দেখি, আর প্লেটলেটের পরিমাণ অনেক কম। কিন্তু সংখ্যার দিক দিয়ে যদি দেখি আরবিসির অ্যামাউন্ট কত ভাইয়া, আরবিসির অ্যামাউন্ট দেখবা যে মেল ফিমেলে আলাদা রকম, বাট অ্যারাউন্ড 50 লাখের আশপাশে। WBC 7 থেকে 11,000-এর মধ্যে এরকম একটা ভ্যালু থাকবে, আর প্লেটলেট 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে এরকম একটা অ্যামাউন্টে আমাদের বডিতে থাকে। এর মধ্যে আমরা যে WBCটা দেখতেছি, এই WBCকে দুইটা আলাদাভাবে ভাগ করা যায়। তাদের কিসের উপর ভিত্তি করে? তাদের সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে। সাইটোপ্লাজমে যদি গ্র্যানিউল থাকে তাদেরকে বলতেছি কি আমরা গ্র্যানুলোসাইট। কি বলতেছি ভাইয়া? গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা, বা যেটাকে বলতেছি কি দানাদার। আর যেইগুলোতে গ্র্যানিউল থাকবে না তাদেরকে বলতেছি অ্যাগ্র্যানুলোসাইট, অথবা বাংলায় যাকে বলে কি অদানাদার। এখন গ্র্যানুলোসাইট যেগুলো আছে ব্লাডে সেগুলোর নাম আছে, খুব সুন্দর সুন্দর নাম আছে। নামের মধ্যেই তুমি এই গ্র্যানুলোসাইট এটা ফিল করতে পারবা, যে দানা আছে এটা ফিল করতে পারবা নামের মধ্যেই। দেখো নামটা কি, নিউট্রোফিল, তারপরে ইউসিনোফিল, এরপরে আছে কি বেজোফিল। এইগুলো হচ্ছে আমাদের দানাদার শ্বেত রক্তকণিকা। আর অদানাদার শ্বেত রক্তকণিকায় কী কী আছে ভাইয়া? একটা হচ্ছে মনোসাইট, আর একটা হচ্ছে লিম্ফোসাইট। আমরা যেহেতু লিখছি সাথে সাথে আমরা কাজগুলোও দেখে নিই। আমাদের নিউট্রোফিল আর মনোসাইট এই দুটার একেবারে সেম টু সেম কাজ। এদের কাজ হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস মানে কি ভাইয়া? ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস মানে কি? ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণু ভক্ষণ করা। ও কি করে? একবার যদি অ্যাক্টিভ হয়, ও কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। ও অ্যাক্টিভ থাকা অবস্থায় 3 থেকে 20টা পরিমাণ ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। আর মনোসাইট যখন অ্যাক্টিভেট হয়, ও কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না, যখন অ্যাক্টিভেট হয় তখন 100টার মতন ব্যাকটেরিয়া ও একাই গ্রাস করতে পারে। এরপরে আসো আমরা ইউসিনোফিলের কাজ কি। ইউসিনোফিলের কাজ হচ্ছে রস্যই দিয়ে মনে রাখতে পারবে যে ইউসিনোফিল লিখতে কী লেখো? রস্যই। ওদের কাজ হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করা। কি কাজ বললাম? কৃমির লার্ভা ধ্বংস করা। তারপরে কি কাজ? তারপরে হচ্ছে রস্যই দিয়ে মনে রাখবা ও অ্যালার্জি সারাদানে হেল্প করে। আরেকটা পড়বা যে IgE, এইটা প্রোডাকশনে ও হেল্প করে। বেজোফিলের কাজ কি ভাইয়া? আমাদের মনে থাকার কথা, বেজোফিলের কাজ হচ্ছে হেপারিন, আরেকটা হচ্ছে হিস্টামিন তৈরি করা। এই হিস্টামিন শুধু বেজোফিল থেকেই আসে না, আরেকটা কই থেকে আসে ভাইয়া? আরেকটা আসে মাস্ট কোষ থেকে, যোজক টিস্যুর মাস্ট কোষ থেকে। কি আসে? হিস্টামিন। এরপরে আসো লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর NK সেল আছে। কি আছে ভাইয়া? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল।
বি লিম্ফোসাইট থেকে কি তৈরি হয় ভাইয়া? বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট। বি লিম্ফোসাইট যখন পরিণত হয়, পরিণত বি লিম্ফোসাইটকে কি বলা হয় ভাইয়া? প্লাজমা সেল। পরিণত বি লিম্ফোসাইটকে বা বি সেলকে কি বলে? প্লাজমা কোষ বা প্লাজমা সেল। কথাটা বুঝছি আমরা ভাইয়া? তাইলে আমরা গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট মানে ডাব্লিউবিসির সবগুলা কাজ আমরা পড়ে ফেলছি। এরপরে আসো আমরা আরবিসির কাজ কি? আরবিসির কাজ আমরা খুব সহজেই জানি। ওর কাজ হচ্ছে ক্যারি করা। কি ক্যারি করা? অক্সিজেন ক্যারি করা, আর খুব অল্প মাত্রায় কার্বন ডাইঅক্সাইডও ক্যারি করতে পারে। আর প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে হেল্প করে। প্লেটলেটের কাজ কি ভাইয়া? ইঞ্জিনিয়ার যদি বলে, ও হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাছাড়াও কিন্তু ওইখানে কাজের মধ্যে 8-9টার মতন পয়েন্ট আছে, সবগুলাই পড়তে হবে, আমরা পড়াই দেবো, সমস্যা নেই। এরপরে আসো রক্তরস। রক্তরসের মধ্যে আচ্ছা, আমরা যে ব্লাডকে আলাদা করলাম, রক্তরস পাইলাম, রক্তকণিকা পাইলাম, এই দুটার একটা পার্সেন্টেজ আছে যে রক্তরস কত পার্সেন্ট থাকে। রক্তরস থাকে 55%, স্বভাবতই 45% থাকবে কি? রক্তকণিকা। এই 55% রক্তরসের মধ্যে আমি আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে আমরা যদি দেখি তার মধ্যে কি আছে, তার মধ্যে আমরা পানিই পাবো 92% আর সেখানে দ্রবীভূত পদার্থ পাবো। এই দ্রবীভূত যে পদার্থগুলো আছে এগুলো আবার দুই রকম হইতে পারে। কেউ আছে জৈব পদার্থ, আবার কেউ হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে কি হইতে পারে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, এই যে বিভিন্ন ধাতু, অধাতু, এইগুলো হচ্ছে অজৈব। আর জৈব উপাদানের মধ্যে কি আছে? যেমন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বডির পার্ট, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন বা রক্ত প্রোটিন, বা যেটাকে বলতেছি কি প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন থাকে। তারপরে কি থাকে? কিছু অপ্রয়োজনীয় পদার্থ, যেমন বডিতে মেটাবলিজমের কারণে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলো থাকে। আর কিছু অন্যান্য পদার্থ থাকে, আর কিছু অন্যান্য হাবিজাবি পদার্থ থাকে। এই প্লাজমা প্রোটিনগুলো কি? প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, আর একটা হচ্ছে প্রোথ্রম্বিন। এই সবগুলো হচ্ছে কি আমাদের প্লাজমা প্রোটিন। বর্জ্য পদার্থ কি কি আছে আমাদের বডিতে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এরকম অনেক কিছু হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ। আর অন্যান্য পদার্থের মধ্যে যেমন গ্লুকোজ থাকে, ফ্যাট থাকে, স্টেরয়েড থাকে, এই জিনিসগুলা। তারপরে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, হেপার বলতেছে আচ্ছা, বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ থাকে। এই হচ্ছে আমাদের ব্লাডের অল কম্পোনেন্ট। এখন আমরা স্পেসিফিক ব্লাডের আরও কিছু ডিটেলসে ঢুকে পড়ি। এখন আমাদের বডিতে বললাম কত? 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। এই যে ব্লাডের আমরা একটা পিএইচ থাকে, ব্লাডের সবসময় একটা পিএইচ মেনটেন করে থাকে। এই পিএইচটার রেঞ্জ কত? 7.35 থেকে 7.45, এর মধ্যে সবসময় আমাদের ব্লাডের পিএইচ ফ্লাকচুয়েট করে, মানে এটা গড় করলে কত হয়? 7.4। এখন কোনো কারণে সে ধরো যে তোমার ব্লাডের পিএইচ যদি 7-এর চেয়ে নিচে চলে আসে বা 7.45-এর উপরে চলে যায়, এই দুইটা অবস্থাকে কি বলা হয়? এই যে 7-এর চেয়ে কমে চলে আসা, এই অবস্থাকে আমরা বলতেছি অ্যাসিডোসিস। কি বলতেছি? অ্যাসিডোসিস। আর যখন বেড়ে যায় 7.45-এর বেড়ে যায়, তখন কি হয়? অ্যালকালোসিস। তখন কি হয় ভাইয়া? অ্যালকালোসিস আর অ্যাসিডোসিস। 7-এর চেয়ে কম অ্যাসিডোসিস, 7.45-এর বেশি অ্যালকালোসিস। এটা তোমার হাজারি স্যারের বইতে লেখা আছে।
হাজারি স্যারের প্রথম পত্র 4 নম্বর চ্যাপ্টার বইতে লেখা আছে। এরপরে আমরা আসি আমাদের ব্লাডের ঘনত্ব কত। ঘনত্ব এটাও আপেক্ষিক ঘনত্ব, তারপরে আপেক্ষিক গুরুত্ব, দুটা সেম জিনিস। এই আপেক্ষিক গুরুত্ব কত? 1.065 আমাদের ব্লাডের রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক গুরুত্ব। এরপরে আমরা আসি